ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টে চ্যাপ্টার ইনকাম ফ্রম এমপ্লয় চাকরি হতে আয় এবং অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল একক ব্যক্তি কর নির্ধারণ, এই দুইটা চ্যাপ্টার কম্বাইন করে আমরা একত্রে করব। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো ইনকাম ফ্রম এমপ্লয় এবং অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল এই দুই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা তিনটা ফরম্যাটে ভাগ করছি। ফরম্যাট একে আমরা শিখবো হচ্ছে চাকরি হতে মোট আয়। 2 নাম্বার ফরম্যাটে আমরা শিখবো হচ্ছে বিনিয়োগ ভাতা নির্ণয়। 3 নাম্বার ফরম্যাটে আমরা শিখবো হচ্ছে কর দায়। এই তিনটা ফরম্যাট মিলাই পার্ট সিতে একটা প্রশ্ন হবে। আবার কিছু কিছু প্রশ্নে শুধুমাত্র চাকরি হতে মোট আয় এবং বিনিয়োগ ভাতা পর্যন্ত চাবে, কর দায়টা নির্ণয় করতে বলবে না। তো আমরা তিনটা ফর্মেট যদি শিখি তাহলে যে কোনো ভাবে প্রশ্ন আসলে আমরা অ্যান্সার করতে পারবো। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2017 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরছি। দেখতেছি যে 2017 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন, 18 সালে পার্ট সিতে একটা, 19 সালে পার্ট সিতে একটা, 20 সালে পার্ট বিতে একটা এবং পার্ট সিতে দুইটা, 24 মার্কের ম্যাথ। 21 সালে পার্ট সিতে একটা, 22 সালে পার্ট সিতে একটা, 23 সালে পার্ট বি পার্ট সিতে একটা একটা প্রশ্ন, 24 সালে পার্ট সিতে একটা প্রশ্ন আছে। তো তোমরা পরীক্ষার্থী হচ্ছে 2025 সালের পরীক্ষার্থী। 2025 সালের পরীক্ষায় এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন থাকবেই। যদি ভাগ্য ভালো থাকে তাহলে সেক্ষেত্রে পার্ট বিতেও একটা প্রশ্ন পাইতে পারো। তো এই ছিল আমাদের এই চ্যাপ্টার অ্যানালাইসিস। তাহলে এই চ্যাপ্টার আমাদের টার্গেট হচ্ছে 10 অথবা 14 মার্কে টার্গেট করে আমরা পড়ব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টার অঙ্ক করার জন্য প্রথমে আমাদের বেসিক ক্লিয়ার করতে হবে। তো এই বেসিক ক্লিয়ারের জন্য প্রথমটা আমরা লিখছি মোট আয় কি। লেখা আছে আয়কর আইন অনুযায়ী কোনো করদাতার বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত আয় নিয়ে যে আয় নির্ণয় করা হয়। বিভিন্ন উৎস আমরা এতদিন পড়ছি ভাড়া হতে আয়, কৃষিখাত হতে আয়, ব্যবসা হতে আয়, অন্যান্য উৎস খাতে আয়, আর্থিক পরিসম্পদ হতে আয়। আজকে আমরা পড়ছি চাকরি হতে আয়। এই সমস্ত আয় মিলা যে আয় নির্ণয় করা হয় সেটাই হচ্ছে মোট আয়। তো এই মোট আয় নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আগে আমরা চাকরি হতে মোট আয় নির্ণয় করা দেখব। আর বাদ বাকি আয় তো আমরা আগে থেকেই করছি। তো চাকরি খাতে আয় নির্ণয় করার জন্য আমাদের প্রথমে লিখতে হবে করদাতার নাম, আয় বর্ষ কর বর্ষ তোমাদের জন্য ফিক্সড, চাকরি হতে মোট আয়। এবার আমরা দাগ কাটবো বিবরণ টাকা টাকা। তো চাকরি হতে আয় নির্ণয় ধারা হচ্ছে 32 থেকে 34। তো চাকরি হতে আয় নির্ণয় এই অঙ্কটা তোমাদের সুবিধার জন্য আমরা এই আইটেমকে আমরা 10টা আইটেমে ভাগ করছি। এই চাকরি হতে আয় নির্ণয় করার ক্ষেত্রে টোটাল আইটেমকে আমরা 10টা ভাগে ভাগ করছি। তো প্রথমটা আইটেম যেটা হচ্ছে সেটা হচ্ছে মূল বেতন, বিশেষ বেতন, মহার্ঘ ভাতা, বকেয়া বেতন, বোনাস, অগ্রিম বেতন, আপ্যায়ন ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা। এই যে কয়েকটা আইটেম আমরা পড়লাম, এই প্রত্যেকটা জিনিসই প্রশ্নে যতটুকু টাকা থাকবে পুরা টাকাটাই আসবে। যে ব্র্যাকেটে লেখা আছে সম্পূর্ণই আসবে, অর্থাৎ এখান থেকে কোনো কর কর্তন করা হবে না বা কোনো কিছু মোটা অঙ্কিত হবে না। সরাসরি যা থাকবে পুরা টাকাটাই আমরা টাকার ঘরে বসিয়ে দিব। 2 নম্বর আইটেমে লেখা আছে চার্জ ভাতা, নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত গৃহ পরিচালিকার বেতন, মালির বেতন, দারোয়ানের বেতন, সিটি ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা, ছুটি ভাতা, বাংলা নববর্ষ বা বৈশাখী ভাতা এবং ছুটি নগদায়ন। এই আইটেমগুলি আমাদের প্রশ্নে যা থাকবে সরাসরি আমরা টাকার ঘরে বসাবো। এরপরে একটা কথা আছে, সেটা হচ্ছে ভবিষ্যৎ তহবিল। ভবিষ্যৎ তহবিল দুই রকম, একটা হলো সাধারণ ভবিষ্যৎ তহবিল আর একটা অনুমোদিত ভবিষ্যৎ তহবিল। সাধারণ ভবিষ্যৎ তহবিল শুধুমাত্র ওই তহবিলে কর্মচারীরা রাখবে, নিয়োগকর্তা কোনো টাকা দান করবে না। আর অনুমোদিত ভবিষ্যৎ তহবিল মানে কর্মচারী যদি 1 টাকা দেয়, নিয়োগকর্তা আরো 1 টাকা দিয়ে মোট 2 টাকা রাখবে। এটা হচ্ছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিল। তাহলে সাধারণ ভবিষ্যৎ তহবিলে শুধুমাত্র কর্মচারী দেয়, নিয়োগকর্তা কোনো টাকা দেয় না। এইটা চাকরি হতে আয় নির্ণয় করার ক্ষেত্রে কোনো কাজ নাই। কিন্তু অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে যেহেতু নিয়োগকর্তাও দেয় এবং কর্মচারীও দেয়, এর জন্য এইটা আসবে। এজন্য চাকরি হতে আয় নির্ণয় করার ক্ষেত্রে
যদি অনুমোদিত ভবিষ্যৎ তহবিল থাকে তাহলে সেটা আসবে। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কার দানটা আসবে? চাকরি হতে আয় নির্ণয় করার ক্ষেত্রে নিয়োগকর্তার দান। তাহলে একটু বলো তো দেখি, ভবিষ্যৎ তহবিল কয় প্রকার? দুই প্রকার স্যার। একটা সাধারণ ভবিষ্যৎ তহবিল, একটা কি অনুমোদিত ভবিষ্যৎ তহবিল। ভবিষ্যৎ হবে। সাধারণ ভবিষ্যৎ তহবিলে শুধুমাত্র কর্মচারী দিবে, নিয়োগকর্তা দিবে না। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তাও দিবে, কর্মচারী দিবে। এবারে ওই অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে সুদ আছে। তো এই সুদের একটা কাজ হয়, সেটা হচ্ছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে সুদের টাকা থেকে কর অব্যাহতি প্রাপ্তি অর্থাৎ কর মাফ পাবে মোট বেতনের 33%। মূল যে বেতন পাবে এটা 33%। 4 নাম্বার গেল। বা 5 নাম্বার হচ্ছে আবাসন বা বাসস্থান সুবিধা। এই আবাসন বা বাসস্থান সুবিধার ক্ষেত্রে একটা রুলস আছে, সেটা হচ্ছে বিনা ভাড়ায় আবাসন বা বাসস্থান সুবিধা। অর্থাৎ বিনা ভাড়ায় মানে পুরা টাকাটাই যদি নিয়োগকর্তা পরিশোধ করে, তাহলে সেক্ষেত্রে এই আবাসনের সুবিধার ক্ষেত্রে লেখা আছে আবাসনের বার্ষিক মূল্য, অর্থাৎ বাড়ির যে বার্ষিক মূল্য প্রশ্নে দেওয়া থাকবে ওই টাকাটাই আমরা সরাসরি টাকার ঘরে দিব। আর খ নাম্বার আছে কনসেশন হারে বা কম ভাড়ায় আবাসন সুবিধা। তাহলে প্রথমটা হলো পুরা টাকাটাই যদি নিয়োগকর্তা দেয় তাহলে সেক্ষেত্রে পুরা টাকাটাই টাকার ঘরে আসবে। আর যদি কনসেশন হারে বা কম ভাড়ায় আবাসন সুবিধা পায়, যেমন সরকারি বিভিন্ন কোয়ার্টার আছে পরিত্যক্ত বা অনেক দিন ধরে ব্যবহার করে না, এটা হলো পরিত্যক্ত হয়েছে, ওই কোয়ার্টার গুলি কি করে যে সরকার কর্তৃপক্ষ একটি কোয়ার্টার করে 50% দেয়, যে এই কোয়ার্টারে মানে ভাড়া যদি 10,000 টাকা হয় তাহলে 5,000 টাকায় থাকতে পারবে। তাহলে এই যে যে 10,000 টাকার কোয়ার্টার 5,000 টাকায় থাকতে পারতেছে, মাঝখানে যে 5,000 টাকা ছাড় দিছে এটাই হচ্ছে কনসেশন হার। তো এই কনসেশন হারের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে আবাসনের বার্ষিক মূল্য টাকা থেকে কর্তনকৃত বা প্রদত্ত ভাড়া, অর্থাৎ যত টাকা ভাড়া কেটে নিবে এই টাকাটা আমরা এখান থেকে কি করব, বাদ দিয়ে দিব। তাহলে আবাসন সুবিধার ক্ষেত্রে দুইটা রুলস। প্রথম রুলসটা হচ্ছে যদি বিনা ভাড়ায় দেয় তাহলে সেক্ষেত্রে আবাসনের বার্ষিক মূল্য যে টাকা থাকবে পুরা টাকাটাই আসবে। আর কনসেশন হারে যদি দেয় তাহলে আবাসনের বার্ষিক মূল্য থেকে কোন টাকা বাদ দিব বলো দেখি? আবাসনের বার্ষিক মূল্য থেকে আমরা কোনটা বাদ দিব? কর্তনকৃত বা প্রদত্ত ভাড়া বাদ দিব। 6 নাম্বার লেখা আছে যাতায়াত ভাতা। যাতায়াত ভাতার ক্ষেত্রে রুলস হচ্ছে যদি চাকরির দায়িত্ব পালনের জন্য যাতায়াত ভাতা প্রাপ্ত হয় তবে তা কর অব্যাহতি প্রাপ্তি। দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি হয় তাহলে সেটা কর অব্যাহতি প্রাপ্তি। অবসর ভাতার ক্ষেত্রে রুলস হচ্ছে যদি সরকার বা সরকার অনুমোদিত পেনশন ফান্ড হতে প্রাপ্ত হয় তাহলে সেটা কর অব্যাহতি প্রাপ্তি। গ্র্যাচুইটি বা আনুত সেক্ষেত্রে সেম জিনিস, যদি সরকার বা সরকার অনুমোদিত গ্র্যাচুইটি ফান্ড হতে প্রাপ্ত হয় তবে তা কর অব্যাহতি প্রাপ্তি। তাহলে এখানে 6, 7, 8 এই তিনটা রুলস আমরা বিশেষভাবে মনে রাখবো। এরপর হচ্ছে 9 নম্বরে গাড়ি ভাড়ার সুবিধা। এই গাড়ি ভাড়ার সুবিধার ক্ষেত্রে এখানে 4টা রুলস আছে। এই 4টা রুলসের যে কোনো একটা পরীক্ষার মধ্যে থাকবে। রুলসটা হচ্ছে মোটর গাড়ির ক্ষেত্রে 1500 সিসি থেকে 1500 সিসি পর্যন্ত যদি হয় তাহলে বছরে 1,80,000 টাকা। 1500 সিসি থেকে যদি 2000 সিসি হয় তাহলে বছরে হচ্ছে 2,40,000 টাকা। আর 2000 সিসি থেকে যদি 2500 সিসি পর্যন্ত হয় তাহলে বছরে 3,60,000 টাকা। আর 2500 সিসি যদি উপরে হয় সেটা যতই হোক সেক্ষেত্রে বছরে 6 লাখ টাকা। তাহলে 1500 পর্যন্ত 1,80,000, 1500 থেকে 2000 পর্যন্ত 2,40,000, 2000 থেকে 2500 পর্যন্ত 3,60,000, আর 2500 সিসির উপরে যদি থাকে তাহলে সেটা হচ্ছে 6 লাখ টাকা। এটা হলো মোটর গাড়ির সুবিধার ক্ষেত্রে এই 4টা রুলসে যে কোনো একটা প্রশ্নে উল্লেখ থাকবে। আর মোটর গাড়িটা কত সিসি সেটা প্রশ্নে উল্লেখ থাকবে, ওই অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট নিতে হবে। আর 10 নম্বর লেখা আছে ভ্রমণ ভাতা। লেখা আছে যদি চাকরির দায়িত্ব পালনের জন্য প্রাপ্ত ব্যয়িত হয় তাহলে সেটা কর অব্যাহতি প্রাপ্তি। তাহলে যে 1 থেকে 10 পর্যন্ত যে 10টা আইটেম বললাম এই 10টা আইটেমের সমন্বয়ে আমাদের যে টাকাটা হবে এই টাকা থেকে এই টাকাটা হচ্ছে এই টাকা থেকে আমাদের একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে এইটা, যদি করদাতা যদি বেসরকারি চাকরিজীবী হয় অর্থাৎ সরকারি চাকরিজীবী না হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কর অব্যাহতি প্রাপ্ত আয় চাকরি হতে আয়ের 1/3 অর্থাৎ 1 থেকে 10 নম্বর আইটেম পর্যন্ত যোগ করার পর আমরা যে টাকা পাবো এই টাকাটা 1/3 মানে 3/1 ভাগ অথবা 5 লাখ টাকার মধ্যে যেটি কম। মনে করে 1 থেকে 10 পর্যন্ত সবগুলো টাকার যোগফল হলো 6 লাখ টাকা।
1 থেকে 10 পর্যন্ত সবগুলো টাকার যোগফল 6 লাখ। তাহলে এই 6 লাখ টাকার 1/3 মানে 2 লাখ। আর হচ্ছে 5 লাখ। তাহলে 2 লাখ এবং 5 লাখের মধ্যে বড়টা নিব না ছোটটা নিব? ছোটটা। তাহলে এখানে আসবে কত? 2 লাখ টাকা। তাহলে এখানে আসবে 2 লাখ টাকা। তাহলে 6 লাখ থেকে 2 লাখ টাকা বাদ দিলে আমাদের 4 লাখ টাকা হবে চাকরি হতে মোটায়। কথা কি বুঝছি? তাহলে নিয়মটা কি? যদি বেসরকারি চাকরিজীবী হয় তাহলে মোট যে আয় হবে এই আয় থেকে 1/3 অথবা 5 লাখ টাকা। এই দুইটার মধ্যে যেটা কম সেটা বাদ দিয়ে দিব। তাহলে এখন স্যার সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে কি? সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে 3টা জিনিস। মূল বেতন, মহার্ঘ ভাতা, উৎসব ভাতা। এই 3টা বাদে আর যা যা আছে সবকিছুই সম্পূর্ণ অকরধার্য। অর্থাৎ আমাদের জন্য সরকার এগুলা মাফ করে দিছে। ঠিক আছে? কিন্তু বেসরকারি চাকরিজীবীরা এগুলোর ক্ষেত্রে যে রুলস কন্ডিশন গুলি আছে কন্ডিশন গুলো মেনটেন করতে হবে। তবে আমরা যারা সরকারি চাকরিজীবী করি তাদের ক্ষেত্রে আবার এই যে শেষের যে অ্যাডভান্টেজটা এই অ্যাডভান্টেজটা আমাদের নাই। যারা সরকারি চাকরিজীবী তাদের ক্ষেত্রে এই যে মোট আয়ের 1/3 অথবা 5 লাখ টাকার মধ্যে যেটা ছোট এই অ্যাডভান্টেজটা আমাদের নাই। এটা শুধুমাত্র বেসরকারি চাকরিজীবীর জন্য সুবিধা দিচ্ছে। তো যাই হোক আমরা চাকরি হতে মোট আয় নির্ণয় করাটা শিখলাম। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বিনিয়োগ ভাতা। তো এই বিনিয়োগ ভাতা নির্ণয় করার জন্য আমাদের টোটাল 6টা আইটেমের সমন্বয়ে আমরা বিনিয়োগ ভাতাটা করব। এই 6টা আইটেমের মধ্যে প্রথমটা লেখা আছে জীবন বীমা প্রিমিয়াম। এই জীবন বীমা প্রিমিয়ামের ক্ষেত্রে একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম অর্থাৎ মাসে যত টাকা দিব এই টাকা অথবা বীমা মূল্যের 10%। বীমার যে মূল্যটা থাকবে সার 10%। তাহলে মাসিক যে প্রিমিয়াম ওই টাকা এবং বীমা মূল্যের 10% এই দুইটার মধ্যে যে টাকাটা কম সেই টাকাটা আমরা টাকার ঘরে বসাবো। এরপরে 2 নাম্বার আইটেমে লেখা আছে তালিকাভুক্ত কোম্পানি শেয়ার, মিউচুয়াল ফান্ড ও ঋণপত্রের প্রাথমিক পর্যায়ে বিনিয়োগ, সঞ্চয়পত্র ক্রয়। এগুলা হচ্ছে সরাসরি টাকার ঘরে বসাবো। জাকাত তহবিলের দান, গ্রুপ বীমা, যৌথ বীমা, কল্যাণ তহবিলের চাঁদা এগুলো আমরা সরাসরি টাকার ঘরে বসাবো। আর 4 নম্বরে একটা কন্ডিশন সেটা হচ্ছে ডিপিএস বা ডিপোজিট পেনশন স্কিমে জমা। অর্থাৎ মানুষ যে ডিপিএস করে এই ডিপিএস এর ক্ষেত্রে সর্বোচ্চ 1,20,000 টাকা পর্যন্ত। অর্থাৎ কেউ যদি মাসে 5,000 টাকা করে ডিপিএস দেয় তাহলে বছরে হবে 6 লাখ টাকা। বছরে কত হবে? 6 লাখ টাকা হবে। 6 লাখ না 5,000 ইন্টু 12 6 লাখ না 3 লাখ। 5,000 টাকা করে যদি কিস্তি দেয় তাহলে 12 বছরে টোটাল হবে 60,000 টাকা হবে। সরি 5,000 টাকা যদি দেয় তাহলে বছরে হবে 60,000 টাকা। 60,000 টাকা আর এখানে আছে সর্বোচ্চ কত 1,20,000। তাহলে 1 লাখ টাকা 1,20,000 টাকার উপরে যখন চলে যাবে তখন সেক্ষেত্রে 1,20,000 টাকা দিতে হবে। আর 1,20,000 টাকার নিচে যদি থাকে তাহলে যা হবে তাই। কথা কি বুঝছো আমার কথা? জি স্যার। কি বুঝছো বলো তো দেখি? যদি কারো যদি ডিপিএস এ 5,000 টাকা জমা দেয় তাহলে 1 বছর তার কত হবে? 60,000 টাকা। আর তাহলে 60,000 টাকা টাকার ঘরে দিব নাকি 1,20,000 টাকা টাকার ঘরে দিব বলো তো দেখি? 60,000। 60,000 টাকা দিব। আর কেউ যদি 10,000 টাকা করে কিস্তি দেয় তাহলে 1 বছরে 1 লক্ষ কত হবে? 20,000 টাকা। তাহলে 1,20,000 আর সর্বোচ্চ 1 লাখ দুটোতে একই জিনিস। তার মানে 1,20,000 টাকা দিলেই হবে। আবার কেউ যদি বছরে 20,000 টাকা করে কিস্তি দেয় তাহলে সেক্ষেত্রে 1 বছরে টাকা হবে কত টাকা? 2,40,000। 2,40,000 আর 2,40,000 আর সর্বোচ্চ বলছে 1,20,000 তাহলে এখন কত আসবে? 2,40,000 হবে নাকি 1,20,000 আসবে? 1,20,000 আসবে। 1,20,000 তার মানে মোট কথা হচ্ছে 1,20,000 টাকার নিচে যদি হয় তাহলে যা হবে তাই। আর 1,20,000 টাকা যদি উপর হয় তাহলে 1,20,000 টাকা পর্যন্ত। ঠিক আছে? আর 6 নম্বর লেখা জি আছে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে দান, আগা খান নেটওয়ার্কের দান, জাতির জনক স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠানের দান। এই আইটেমগুলি সরাসরি আমরা টাকার ঘরে বসাবো। তার মানে অনুমোদনযোগ্য বিনিয়োগ ভাতার মধ্যে এই টোটাল 6টা আইটেম। এই 6টা আইটেম আপনাদের মাথার মধ্যে রাখতে হবে। যদি 6টা আইটেম মাথার মধ্যে রাখি তাহলে আমরা অনুমোদিত বিনিয়োগ ভাতা আমরা পারবো। তো অনুমোদিত বিনিয়োগ ভাতার ক্ষেত্রে 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আমি 3টা জিনিস কথা বলতেছি। সেটা হচ্ছে 1 নাম্বার জীবন বীমা প্রিমিয়াম ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম এবং বীমা মূল্যের 10% দুইটার মধ্যে বড়টা নিব না ছোটটা নিব? ছোটটা। ছোটটা নিব। আর 2 নাম্বার হচ্ছে ডিপিএস এর ক্ষেত্রে সর্বোচ্চ কত টাকা? 1,20,000। 1,20,000। 3 নাম্বারটা আমাদের এখানে লেখা নাই। আমি বলে দিতেছি। এটা এই যে এখানে যেটা পড়ছিলাম অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান। ঠিক আছে? এখানে
চাকরির ক্ষেত্রে আসবে শুধুমাত্র নিয়োগকর্তার দান আসবে, কিন্তু আমরা যখন বিনিয়োগ ভাতা করব, এখানে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা এবং কর্মী দুইটা টাকা আসবে। অর্থাৎ চাকরি খাতে যদি আমরা 5,000 টাকা দেই, বিনিয়োগ ভাতার মধ্যে 5,000 প্লাস 5,000 মোট কত দিতে হবে? 10,000। 10,000। তাহলে তিনটা আইটেম খুবই গুরুত্বপূর্ণ: জীবন বীমা প্রিমিয়াম, ডিপিএস এবং অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা ও কর্মীর দান লিখতে হবে। আর বাদ বাকি আইটেমগুলি পড়লে আশা করি আমাদের বিনিয়োগ ভাতা নিয়ে আর কোনো সমস্যা হবে না। এরপর হচ্ছে কর দায়। তো কর দায়টা যখন আমাদের আসবে, কর দায়টা যেহেতু আমরা এর আগে বিভিন্ন স্লটে পড়ে আসছি, অতএব এটা আমরা যখন আসবে তখন আমরা এটা পড়ে নিব। তো আমাদের এই পর্যন্ত রুলস গুলি পড়া শেষ। এখন আমরা একটা একটা অঙ্ক একটু সমাধান করব। শুরুতে বেসিক কোশ্চেন 1, এটা 2020 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট পার্ট সি এর 14 নম্বর প্রশ্নে আসছিল। আমরা আজকে শুধুমাত্র করাবো বেসরকারি চাকরিজীবী, নেক্সট ক্লাসে করাবো হচ্ছে সরকারি চাকরিজীবী। আজকে শুধুমাত্র করাবো বেসরকারি চাকরিজীবী। তো এখানে লেখা আছে জনাব মুস্তাফিজুর রহমান একজন বেসরকারি চাকরিজীবী। 2025 সালে 30শে জুন সমাপ্ত বছরের জন্য তার চাকরি হতে আয় ছিল নিম্নরূপ। এখানে 1 থেকে টোটাল 12টা আইটেম দিয়ে আছে। নিচে বলছে সংশ্লিষ্ট বছরে চাকরি হতে মোট আয় ও বিনিয়োগ ভাতা নির্ণয় করা। তাহলে মোট আয় বের করতে বলছে এবং বিনিয়োগ ভাতা নির্ণয় করতে বলছে, কর দায় বের করতে বলে নাই। অতএব কর দায় নিয়ে আমাদের টেনশন করার দরকার নেই। আমরা 1 থেকে 12 পর্যন্ত আইটেমগুলি যেগুলা চাকরি খাতে আয়ের মধ্যে আসবে সেগুলো দেব, বাদ বাকিগুলি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো প্রথমে লেখা আছে মূল বেতন মাসিক 32,000 টাকা। তাহলে এক মাসে বাই 32, তাহলে এক বছরে পাবে 32 × 12 যা হবে তাই। তো অঙ্ক সমাধান করার জন্য প্রথমে লিখছি করদাতার নাম জনাব মুস্তাফিজুর, আয় বর্ষ কর বর্ষ ফিক্সড, চাকরি হতে মোটাই, ধারা হচ্ছে 32 থেকে 34। তো এক নম্বর আইটেমে দিয়েছি মূল বেতন 32 × 12। 12টা কেন? কারণ এক মাসে বাই 32, এক বছরে 12 মাস, এর জন্য হয়েছে 3,84,000। মূল বেতনটা কি আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। মানে এক নম্বর শেষ। এবার বলছে মহার্ঘ ভাতা, মূল বেতন কত পার্সেন্ট? 15%। তাহলে আমাদের মূল বেতন পাইছি 3,84,000, এই 3,84,000 15% 57,600 টাকা। মহার্ঘ ভাতার পদে লেখা আছে দুটি উৎসব বোনাস প্রতিটি এক মাসে মূল বেতনের সমান পায়। তাহলে এক মাসে বেতন পায় কত? 32,000 টাকা। এরকম ভাবে দুইটা পাইছে, তাহলে 2 মাসে কত পাবে? 64,000। দুইটা। হ্যাঁ, দুইটা উৎসব বোনাসে মোট পাবে 64,000। এই জন্য আমরা লিখছি উৎসব বোনাস 32 × 2 = 64,000 টাকা। তাহলে 1, 2, 3 শেষ। 4 নাম্বার লেখা আছে তাকে বিনা ভাড়ায় একটি বাসস্থান দেওয়া হয়েছে যার বার্ষিক মূল্য 1 লক্ষ টাকা। তাহলে এখানে কনসেশন হারে লেখা নাই। কনসেশন হারে যদি লেখা না থাকে তাহলে আমাদের ট্রিটমেন্টটা নিব আমরা বাসস্থান সুবিধা, বার্ষিক মূল্য যা থাকবে তাই সরাসরি দেখিয়ে দিব। আর যদি কনসেশন হারে থাকে তাহলে 1 লাখ টাকা থেকে যতটুকু টাকা কর্তন করছে সেটা আমরা কি করব? বিয়োগ করে দেখাবো। বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমাদের বাসস্থান সুবিধাগুলো। এরপরে বলছে তাকে একটি গাড়ি দেওয়া হয়েছে যা তিনি অফিস ও ব্যক্তিগত কাজে ব্যবহার করে। তাহলে গাড়ি মানে মোটর গাড়ি। মোটর গাড়ির ক্ষেত্রে আমাদের কন্ডিশন ছিল 1500 সিসি পর্যন্ত বছরে কত টাকা? 1,80,000। 80,000। 1500 থেকে 2000 সিসির মধ্যে একটা রেট, 2000 থেকে 2500 সিসির মধ্যে একটা রেট, আর 2500 সিসির উপরে গেলে একটা রেট। এখন এই 5 নম্বর প্রশ্নের মধ্যে এটা যে কত সিসির গাড়ি এটা উল্লেখ নাই। যদি উল্লেখ না থাকে আপনি সর্বনিম্নটা ধরবেন। সর্বনিম্ন কি 2500 সিসি নাকি 1500 সিসি বলো তো দেখি? 1500 সিসি। তাহলে 1500 সিসি ক্ষেত্রে এক বছরে কত টাকা? 1,80,000 80,000। টাকা। তাহলে আমরা এখানে দিচ্ছি মোটর গাড়ির সুবিধা 1,80,000 টাকা। বছরে মাসে 15,000 টাকা হিসেবে বছরে 1,80,000। তাহলে মোটর গাড়ি বুঝতে পারছি? জি স্যার। যদি সিসি উল্লেখ না থাকে আমরা 1500 আর সিসি উল্লেখ থাকে ওই যে 4টা স্লটে যেটা সাথে মিলবো ওইটা আমরা দিব। এবার চিকিৎসা ভাতা লেখা আছে মাসে 1,000 টাকা। তাহলে এক মাসে 1,000 হলে এক বছরে কত হবে? 1,000 × 12 = 12,000 টাকা। চিকিৎসা ভাতার পরে লেখা আছে চলতি বছরে যাতায়াত ভাতা পান 12,000 টাকা। তাহলে যাতায়াত ভাতা আমরা লিখছি 12,000 টাকা। এবার লেখা আছে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে তার অনুদান। তার মানে হচ্ছে কর্মচারী অনুদান করছে, অর্থাৎ মুস্তাফিজুর রহমান দিছে কয় পার্সেন্ট? 10%। এই অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড, এই প্রভিডেন্ট ফান্ড কি অনুমোদিত নাকি সাধারণ? অনুমোদিত। এটা অনুমোদিত। অনুমোদিত মানে কি? কর্মচারী যা দিবে নিয়োগকর্তা কি তাই দিবে। এই 10% দিচ্ছে কর্মচারী, তাহলে নিয়োগকর্তার কত পার্সেন্ট দিবে? 10% দিবে। তাহলে চাকরি ক্ষেত্রে কি কর্মচারীটা আসে নাকি নিয়োগকর্তাটা আসে? কর্মচারীরটা।
ছাপ্পান্ন দেয় নিয়োগকর্তা নিয়োগ আসবে। নিয়োগ কর্মচারী যারা দিবে নিয়োগকর্তাটা সেটা তার আয় হইবে, কর্মচারী যারা দিবে সেটা তার আয় হইবে, কর্মচারী যারা দিবে সেটা তার ব্যয়। তাহলে আমরা এখানে লিখছি অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান। তাহলে এখানে 10% বলছে, যে কোনো পার্সেন্ট যদি থাকে তাহলে সেই পার্সেন্ট ধরতে হবে সবসময় মূল বেতনের উপরে। তাহলে মূল বেতন হচ্ছে 3,84,000 টাকা। তাহলে 3,84,000 10% হচ্ছে 38,400 টাকা। ক্লিয়ার? জি স্যার। মানে এখানে দিলাম শুধু নিয়োগকর্তা, আর বিনিয়োগ ভাতার ক্ষেত্রে নিয়োগকর্তা ও কর্মচারী উভয়টাই দিতে হবে। তখন এই 38,400 প্লাস 38,400 যা হয় তাই দিব। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে অনুমোদিত গেল। এরপর বলছে আয় বর্ষে তিনি 12.5% হচ্ছে উক্ত ফান্ডে সুদ পান। এখন এই এটা হচ্ছে উক্ত ফান্ড মানে কি, এই প্রভিডেন্ট ফান্ড কি বোঝানো হয়েছে। প্রভিডেন্ট ফান্ড নিয়ে সুদের ক্ষেত্রে একটা পার্সেন্টেজ আছে, এটা নিয়ে আমাদের নিচে একটা রুলস আছে, রুলসটা আমরা একটু দেখি। এই দেখেন, এখানে 1 নম্বর রুলসে ধরা আছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ মোট বেতন মানে সুদ ব্যতীত 33% কম হলে সম্পূর্ণ অকরধার্য। অর্থাৎ এই রেটটা যখন 33% উপর হবে তখন আমরা এটা নিয়ে কাজ করব, আর যদি 33% কম হয় তাহলে উক্ত ফান্ডের সুদের কোনো কাজ আমাদের হবে না। যেখানে 12.5%, অতএব এই প্রভিডেন্ট ফান্ডের সুদের কোনো কাজ আমাদের হবে না। বুঝতে পারছি কথা? জি স্যার। তাহলে 9 নাম্বারটা আমাদের অঙ্ক থেকে বাদ। এবার বলছে গৃহ পরিচালকের ভাতা পান মাসে 2500 টাকা, অর্থাৎ গৃহ পরিচালকের ভাতা পান মাসে 2500, তার মানে 2500 ইন্টু 12 হবে। তাহলে আমরা লিখছি গৃহ পরিচালকের ভাতা 2500 ইন্টু 12 সমান সমান 30,000 টাকা। এরপরে বলা আছে গ্রুপ বিমায় তার অবদান। তাহলে গ্রুপ বিমা এটা বেতন খাতে আসে না, এটা আসে কোথায়? বিনিয়োগ ভাতার মধ্যে আসে। ডিপিএস পেনশন স্কিমে জমা এটা কোথায় আসে? এটাও বিনিয়োগ ভাতার মধ্যে আসে। তার মানে শেষের দুইটা আসবে বিনিয়োগ ভাতা। তাহলে আমাদের বেতন খাত রিলেটেড সব কাজ শেষ। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো যে 1 থেকে যে 9টা দিন এই সম্পূর্ণ টাকা আমরা কি করব? যোগ করব। যোগ করে হলো 8,78,000 টাকা। এই 8,78,000 টাকার সাথে আমাদের কাজ করতে হবে। এটা যেহেতু বেসরকারি চাকরিজীবী, তাহলে বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে রুলসটা কি ছিল? যে মোট যে টাকা হবে এই মোট টাকার কত অংশ? 1/3 এক অথবা 5 তৃতীয়াংশ। লাখ টাকার মধ্যে যেটা কম। দেখছি কর অব্যাহতি প্রাপ্তি আয়। চাকরি হতে প্রাপ্ত আয়ের 1/3 অর্থাৎ এই যে এখানে যেটা পাইছি 8,78,000 এর 1/3 মানে 2,92,667 অথবা 5 লাখ টাকা। তাহলে দুইটার মধ্যে কোনটা কম বলো তো দেখি? 2,92,667। 2,92,667। 2,92,667 টাকা আমরা এই 8,78,000 থেকে বাদ দিয়ে আমরা চাকরি খাতে মোট আয় পেলাম 5,85,333 টাকা। এটি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার। বুঝতে পারছেন কিনা? যদি কোনো সমস্যা থাকলে আমার সাথে কথা বলেন। হ্যাঁ, কথা নাই মানে সমস্যা নাই। এরপর আমরা লাস্ট হলো বিনিয়োগ ভাতা নির্ণয় করবো। তাহলে বিনিয়োগ ভাতার জন্য আমরা একটা ছক করছি। বিনিয়োগ ভাতার মধ্যে আমরা যে আইটেমগুলি পড়ছি এর মধ্যে আমরা এখানে পাইছিলাম হচ্ছে দুইটা, একটা গ্রুপ বীমা আর একটা কি ডিপিএস পেনশন স্কিম। তাহলে গ্রুপ বীমা দেই, গ্রুপ বীমা হচ্ছে 1%। তাহলে মূল বেতন ছিল 3,84,000, তাহলে 3,84,000 টাকার 1% হচ্ছে 3,840 টাকা। আর ডিপিএস এ জমা দিয়েছিল 7,000 টাকা মাসে, তাহলে 7,000 ইন্টু 12 সমান সমান হচ্ছে 84,000 টাকা। তাহলে এই দুইটা আইটেম ছিল হচ্ছে বিনিয়োগ ভাতা রিলেটেড। আর অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড সময় বলছিলাম চাকরি ক্ষেত্রে আসে নিয়োগকর্তাটা, আর বিনিয়োগ ভাতার মধ্যে কার কারটা আসবে বলো দেখে? দুইজনেরটাই আসবে। দুইজনেরটা আসবে। এর জন্য লেখা আছে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে কর্মী ও নিয়োগকর্তার দান। কর্মী দিয়েছিল 38,400, নিয়োগকর্তা 38,400, তাহলে মোট হলো 76,800 টাকা। আর এই তিনটা যোগ করে আমাদের অনুমোদিত বিনিয়োগ ভাতা হলো 1,64,640 টাকা। তাহলে ওই যে বেতন খাত এবং অনুমোদিত ভাতা এই দুইটা মিলে হবে আমাদের 10 মার্কের একটা প্রশ্ন। যদি কোনো প্রশ্ন থাকে তা বলতে পারেন। নাই স্যার। ওকে, 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে সরকারি চাকরিজীবী। সরকারি চাকরিজীবীটা আমরা নেক্সট ক্লাসে করাবো। আমরা আগে বেসরকারিটা আগে শেষ করব। এখন আসেন এই যে আপনাদের যে অঙ্কটা করালাম এই অঙ্ক রিলেটেড আমি কিছু অঙ্ক দিব, অঙ্কগুলো একটু ভালো করে পড়েন। জনাব খলিলুর রহমান একজন বেসরকারি চাকরিজীবী। তাহলে এখন 1 নম্বরে বলছে মূল বেতন
মাসে 35। তাহলে আমাদের মূল বেতন যখন বের করবো তখন 35 কি করব? 12 12 দ্বারা গুণ করব। যা হবে মহার্ঘ ভাতা মূল বেতনে 20%, অর্থাৎ মূল বেতন যা হবে তার কত পার্সেন্ট ধরবো? 20%। 20%। দুটি উৎসব বোনাস পাইছে, প্রতিটি এক মাসে মূল বেতন হয়, তাহলে উৎসব বোনাস কত হবে? 70,000। 70,000 টাকা। তাকে বিনা ভাড়ায় একটি বাসস্থান দেয় যার বার্ষিক মূল্য 1,20,000। তাহলে এখানে যেহেতু বিনা ভাড়ায় তার মানে বার্ষিক মূল্য যা আছে পুরোটা টাকার ফিরে আসবে নাকি? আর গাড়ি জি দিয়ে হয় স্যার। তিনি অফিস ও ব্যক্তিগত কাজে ব্যবহার করে, তাহলে এখানে সিসির কথা উল্লেখ নেই, আমরা কি ধরবো? 1500 সিসি ধরবো। তাহলে কত টাকা দিব? 1,80,000। 1 লক্ষ। 1 লক্ষ। চিকিৎসা ভাতা মাসে 1,000, তাহলে 1,000 × 12। ভ্রমণ ভাতা 14,000 টাকা, যা আছে পুরোটা আমরা টাকার ঘড়ি দিয়ে দিব। অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে 10% দিছে, তাহলে আমরা চাকরি খাতে কত মূল বেতন যা হবে তার 10% দিব। আর বিনিয়োগ ভাতার মধ্যে কত দিব বলো দেখি? দুইজনেরটা দেবে, নাহলে দুইজন 20% দেবে। মানে ডাবল দিব এক কথায়। চাকরি খেতে যা দিব বিনিয়োগ ভাতা ঠিক তার কি ডাবল হবে। আর প্রভিডেন্ট ফান্ডের সুদ 6,000 টাকা আছে, 12.5%, যেটাতে 30% কম, অতএব এটার কোনো কাজ হবে না নাকি? গৃহ জি স্যার। পরিচালকের ভাতা মাসে 2,000, তাহলে 2,000 × 12 যা হবে তাই। গ্রুপ বীমা এবং ডিপোজিট, এটা কি চাকরি ক্ষেত্রে আসে নাকি বিনিয়োগ ভাতার মধ্যে আসে? বিনিয়োগ ভাতা। বিনিয়োগ। তাহলে বিনিয়োগ ভাতার মধ্যে গ্রুপ বীমা এবং ডিপিএস আর ওই যে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে কর্মী ও নিয়োগকর্তার দান। ঠিক আছে? তাহলে মোটাই হবে 6,40,000 এবং বিনিয়োগ ভাতা 1,78,200 টাকা। পারবো? জি স্যার। তাহলে 1 নাম্বারটা আপনাদের বাসায় কাজ থাকবে। সিমিলার ভাবে হচ্ছে প্রবলেম 2 নাম্বারটা। এটাও বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। এখানে আমাদের কি আছে আমরা একটু পড়ে দিতেছি, ভালো করে খেয়াল করেন। লেখা আছে মূল বেতন মাসে 60,000, তাহলে 60,000 × 12 যা হবে তাই। মহার্ঘ ভাতা হবে মূল বেতন যা, তার কত পার্সেন্ট? 10%। 10%। চিকিৎসা ভাতা মাসে 1500, তাহলে 1500 × 12 যা হবে তাই। বাড়ি ভাড়ার ক্ষেত্রে মূল বেতনে 55%, মূল বেতন যা হবে তার কত পার্সেন্ট ধরবো আমরা? 55%। 55%। আপ্যায়ন ভাতা 1200 × 12 হবে। উৎসব ভাতা 60,000 × কত হবে? 2। 2। 2 তিনি মাসে। পূর্ণ সময় ব্যবহারের জন্য নিয়োগকর্তার নিকট থেকে গাড়ি পান। সিসির কথা নাই, তার মানে 1500 সিসি দিলে আমরা 1 লক্ষ কত দিব? 80,000। 80,000। অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা দান দিব কত পার্সেন্ট? 10%। আর বিনিয়োগ ভাতার মধ্যে দিব নিয়োগকর্তা প্লাস কর্মী উভয়টাই। ওকে? জি স্যার। 9 নাম্বার লেখা আছে মাসে 500 টাকা হিসেবে যৌথ বীমা স্কিমে। যৌথ বীমা স্কিমে কি বেতন খাতে আসে নাকি বিনিয়োগ ভাতার মধ্যে আসে? বিনিয়োগ ভাতা। বিনিয়োগ বিনিয়োগ ভাতা। ভাতা। তাহলে বিনিয়োগ ভাতা দিব 500 × 12। আর যাতায়াত ভাতা আছে 3,000 টা মাসে, তাহলে 3,000 × 12 দিব। যাতায়াত ভাতা কি বেতন খাতে আসে নাকি বিনিয়োগ ভাতার মধ্যে আসে? বেতন খাতে। বেতন খাতে। গুড। তাহলে এই 1 থেকে 10 পর্যন্ত মনে 9 নাম্বার আইটেমটা শুধু বিনিয়োগ ভাতার মধ্যে আসবে, আর বাদ বাকি সবগুলো কি চাকরি ক্ষেত্রে আসবে। নিচে বলছে এবছরে যারা আজমলের বিনিয়োগ ও খরচ নির্ভর। প্রথমে লেখা আছে তার স্ত্রীর জীবনের উপর জীবন বীমা প্রিমিয়াম দেন কত টাকা? 70,000 টাকা। ঠিক আছে? তাহলে জীবন বীমা প্রিমিয়াম দিছে 70,000 টাকা নিজের স্ত্রী। তাহলে এটা হচ্ছে সেই স্ত্রী না তো। হ্যাঁ, কি দাম আসবে তার তো ব্যক্তিগত খরচ এটা। হ্যাঁ, এটা যেহেতু তার নিজের স্ত্রীর জন্য দিছে অতএব এটা বাদ যাবে। তারপরে এখন আবার বলছে দ্য স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত একটি কোম্পানি 1 লক্ষ টাকা শেয়ার কিনছে। তাহলে তালিকাভুক্ত যদি হয় তাহলে সেটা বিনিয়োগ ভাতার মধ্যে আসবে। আর তালিকাভুক্ত যদি না হয় তাহলে সেটা বিনিয়োগ ভাতার মধ্যে আসবে না। যদি অতালিকাভুক্ত হয় তাহলে সেটা আসবে না। আর যদি তালিকাভুক্ত হয় তাহলে সেটা বিনিয়োগ ভাতার মধ্যে আসবে। এটা কি তালিকাভুক্ত নাকি অতালিকাভুক্ত? তালিকাভুক্ত। তালিকাভুক্ত। আমরা অবশ্যই 1 লক্ষ টাকা আমরা বিনিয়োগ ভাতার মধ্যে দিব। ঠিক আছে? আর এই যে শিক্ষামূলক প্রতিষ্ঠানে দান করছে, শিক্ষামূলক প্রতিষ্ঠানে দান করে তার ব্যক্তিগত সুনাম বৃদ্ধির জন্য এটা আয়কর কর্তৃপক্ষ অনুমোদন দেয় নাই, অতএব এটা বিনিয়োগ ভাতার মধ্যে আসবে না। বুঝতে পারছি? এটা তার ব্যক্তিগত খরচ। ব্যক্তিগত খরচগুলি বিনিয়োগ ভাতার মধ্যে আসবে না। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আপনারা সুন্দর করে এটা সমাধান করবেন। কোনো প্রশ্ন যদি থাকে কথা বলতে পারেন। 2 নাম্বার টেনে কোনো আইটেম সম্পর্কে যদি জানার থাকে। কোনো আইটেম নিয়ে প্রশ্ন আছে? নেই স্যার। ওকে, তাহলে আমরা 3 নাম্বারে চলে গেলাম। তাহলে প্রবলেম 1, 2 আপনাদের বাসায় কাজ থাকবে। এবার প্রবলেম 3 নাম্বার প্রশ্নটা। প্রবলেম 3 নাম্বার প্রশ্ন হচ্ছে জনাব মোশাররফ
সোনালী ব্যাংকে চাকরি করে। দেখেন এই যে সোনালী ব্যাংক একটা সরকারি ব্যাংক না? জি স্যার। অতএব এটা সরকারি চাকরিজীবী। সরকারি চাকরিজীবী আজকে আমরা করাবো না, আমরা করাবো আগামী ক্লাস। ঠিক আছে? অতএব এটা আপনাদের বাসায় কাজ না। এটা বাদ থাকবে। এরপর এই যে 4 নাম্বারটা আছে স্কেলের অঙ্ক। স্কেলের অঙ্কটা আমরা আজকে যেহেতু এটা প্রথম ক্লাস, এর জন্য স্কেলের অঙ্কটা আমরা আজকে ধরবো না। স্কেলের অঙ্কটা আমরা নেক্সট ক্লাসে করাই। আর স্কেলটা একটা বিশাল জিনিস তো। এই যে এখানে 4, 5 এগুলো স্কেলের জিনিস। স্কেলের অঙ্কগুলো আমরা আজকে ধরবো না, নেক্সট ক্লাসে ধরি। 6 নম্বর প্রশ্নটা দেখেন। 6 নম্বর প্রশ্ন আবার সরকারি চাকরিজীবী। তাহলে এটা বাদ থাক। তারপরে 7 নম্বর প্রশ্নটা এবি ব্যাংকের কর্মকর্তা। দেখেন তো এখানে এবি ব্যাংক। এবি ব্যাংক কি সরকারি ব্যাংক না বেসরকারি ব্যাংক? বলেন তো দেখি। বেসরকারি স্যার, এটা বেসরকারি ব্যাংক। তাহলে এটা কি সরকারি চাকরিজীবী না বেসরকারি চাকরিজীবী? বেসরকারি চাকরিজীবী। বেসরকারি চাকরিজীবী। ঠিক আছে? বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে আমরা পড়ছি, তাহলে মূল বেতন আমরা কত দিব? 60,000 টাকা দিব স্যার। মাসিক না স্যার, 7 গুণ 12। 60,000 ইন্টু 12 হবে। বোনাস পেলে 3 মাসে মূল বেতনের সমান। তাহলে এক বোনাস লক্ষ কত আশি দিব? 1,80,000। 1,80,000 80,000। 80,000 টাকা। ওকে, ঠিক আছে। এবারে বাড়ি ভাড়া ভাতা মাসে 25,000 টাকা। তাহলে 25,000 ইন্টু কত হবে? 12। 12। 12 হবে। তারপরে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ 18%, 33% কম, অতএব বাদ। ঠিক আছে? জি স্যার। ব্যাংক তাকে একটি গাড়ি দেওয়া হয় যা তিনি সম্পূর্ণ ব্যক্তিগত কাজে ব্যবহার করছে। তাহলে গাড়িতে এটা হলো সিসির কথা উল্লেখ নাই, তাহলে আমরা কত সিসি ধরবো? 1500 সিসি। 1500। 1500 সিসি মানে কত ধরবো? 1,80,000। 1,80,000 টাকা। ক্লিয়ার? জি স্যার। পারবেন? জি স্যার পারবো। তাহলে 7 নাম্বারটা গেল। 8 নাম্বারটা দেন তো সরকারি না বেসরকারি? সরকারি সরকারি। স্যার। এটা বাদ থাক। 9 নাম্বারটা সরকারি না বেসরকারি? সরকারি স্যার। সরকারি। এটা বাদ। 10 নাম্বারটা দেন তো। সরকারি। 10 নাম্বারটা সরকারি? কোথায় লেখা আছে সরকারি? না স্যার, বেসরকারি। এখানে কোনো কিছুই লেখা নাই। তার মানে আমরা যেহেতু কোনো কিছু লেখা নাই, আমরা এটা কি ধরবো? বেসরকারি ধরবো। তো একটা বলে মাসে বেতন 43, 43 ইন্টু 12 হবে। উৎসব বোনাস 2 মাসে মূল বেতনের সমান। তাহলে কিভাবে করবো? 43,000 × 2। তারপরে বিনা ভাড়ায় একটি সুসজ্জিত বাসা দেওয়া হয়েছে 1,00,000 টাকা। এটা কাজ কি করবো? সরাসরি 1,00,000 টাকা যাবে। সরাসরি 1,00,000 টাকা। ওকে। তারপরে গাড়ি দিচ্ছে, গাড়ির ক্ষেত্রে কি করব? 1500 সিসির গাড়ি ধরবো স্যার। 1500 1,80,000। সিসির 1500 সিসি গাড়ি দেবো। গুড। তবে 1,80,000। চিকিৎসা ভাতা মাসিক দাও স্যার, 12 দিয়ে গুণ করবো। 12 দিয়ে গুণ করবো। গুড। এরপরে ভ্রমণ ভাতা স্যার 15,000 টাকা সরাসরি যাবে। চলতি বছরে না? ওকে। এরপরে সাধারণ প্রভিডেন্ট ফান্ডে দিচ্ছে। দেখেন এটা কিন্তু একটি ইম্পর্টেন্ট জিনিস। সাধারণ প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা দেয় না কর্মী দেয় শুধু? শুধু নিয়োগকর্তাই দেয়, ওটা এত আসবে না। আরেকজন বলেন তো কি বলছিলাম সাধারণ প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে? এই ফান্ডে গিয়ে শুধু কর্মী টাকা দিবে নাকি শুধুমাত্র নিয়োগকর্তা টাকা দিবে? কি বলছিলাম? শুধু কর্মী দিবে তাই বললেন না? মানে তুমি আগে তো নিয়োগকর্তার কথা বলছো। শুধুমাত্র কে টাকা দিবে? কর্মী টাকা দিবে। এখন কর্মীর টাকাটা কি চাকরি খেতে আসবে? না স্যার। কর্মীর টাকাটা চাকরি খেতে হবে। তার মানে 7 নম্বর আইটেমটা এটা চাকরি খাতে আয় বলে দিব না। এটা শুধুমাত্র দিব কোথায়? বিনিয়োগ ভাতায় দিব। নিয়োগ বাতায়। ওকে। এবার 8 নম্বরটা গৃহ পরিচালকের ভাতা পায় 2500 টাকা প্রতি মাসে, তাহলে 2500 ইন্টু 12 দিব। ঠিক আছে? আর 9 নম্বরটা ডিপিএস, তাহলে 7,000 ইন্টু 12 যা হবে তাই আমরা দিব ডিপিএস এ। তাহলে ডিপিএসটা কোথায় আসে বলো তো দেখি? বিনিয়োগ বিনিয়োগ বাতায়। ভাতা। বিনিয়োগ ভাতার মধ্যে আসবে। ক্লিয়ার কথা? তাহলে জি স্যার। 10 নাম্বারটা তোমাদের বাসায় কাজ রইল। 11 নাম্বারটা
বলছে বেসরকারি বিশ্ববিদ্যালয় অধ্যাপক। তাহলে এটা সরকারি না বেসরকারি হবে বলো দেখি? বেসরকারি স্যার। বেসরকারি। তাহলে মূল বেতন ৩০,০০০ টাকা, ৩০,০০০ ইন্টু ১২ হবে। মহার্ঘ ভাতা 20% দিয়ে আছে। আপ্যায়ন ভাতা বাৎসরিক দিয়ে আছে 18,০০০ টাকা। তাহলে 18,০০০ দিব নাকি এটা আবার 12 দ্বারা গুণ করতে হবে? 18,000 সরাসরি টাকা দিব। 18,000 বসবে। যাতায়াত ভাতাও সেম। চিকিৎসা ভাতাও 12 দ্বারা গুণ করতে হবে। বাড়ি ভাড়াও 12 দ্বারা গুণ করতে হবে। উৎসব ভাড়া ২ মাসের মূল বেতনের সমান। ৩০,০০০ ইন্টু 2 দিব। ঠিক আছে? জি স্যার। জি স্যার। 11 নাম্বারটা গেল। এটা সরকারি। 13 নাম্বারটা সরকারি। আচ্ছা, 13 নাম্বারটা যেহেতু সরকারিটা বাদ থাক। 12 নাম্বারটা সরকারি না বেসরকারি দেখেন তো? বেসরকারি। না স্যার, বেসরকারি। আচ্ছা, চতুর্থ তাহলে গ্রেডের এটা সরকারি আমরা করি। কর্মচারী। সরি? চতুর্থ গ্রেডের একজন সরকারি কর্মকর্তা, এটা কি? জনাব আব্বাস উদ্দিন চতুর্থ গ্রেডের একজন সরকারি কর্মকর্তা যাকে সরকার সার্বক্ষণিক ব্যবহারের জন্য একটি বাড়ি দিচ্ছে। এই যে চতুর্থ গ্রেডের সরকারি কর্মকর্তা, তার মানে এটা হলো সরকারি। সরকারি চাকরিজীবী। ঠিক আছে? জি স্যার। তো এই সরকারি চাকরিজীবীটা আজকে আমরা করবো, আমরা নেক্সট ক্লাসে এটা করবো, হ্যাঁ? তাহলে 12, 13 দুইটাই সরকারি চাকরিজীবী, এটা থাক। তাহলে আপনাদের যে কাজগুলি রইলো ফাইনালি একটু দাগান। 11, 10, 6, সরি, হ্যাঁ 7, 6 নাম্বার না, 7 নাম্বারটা। 6 নাম্বার সরকারি বাদ, এগুলা স্কেলের অঙ্ক। 2 নাম্বারটা, 1 নাম্বারটা। ঠিক আছে? এই কয়টা অঙ্ক রইলো। তবে শুরুতে আপনাদের কাজ করতে হবে। আমি যে অঙ্কটা করেছি এই অঙ্কটা আগে হাতে কলমে করতে হবে। চাকরি হতে আইনটা হাতে কলমে করবেন, বিনিয়োগ ভাতাটা হাতে কলমে করবেন। করার পরে তারপর আপনাকে এই যে অঙ্কগুলি দিলাম এই অঙ্কগুলি করবেন। ঠিক আছে? স্যার এবং ম্যাডামরা? জি স্যার। যেগুলা সমস্যা হবে এই সমস্যাগুলি নেক্সট ক্লাসে আমরা সমস্যার সমাধান করে পরবর্তী সরকারি চাকরি দিবে শুরু করব। ঠিক আছে? আর অঙ্ক যদি করেন আপনাদের সমস্যা বের হবে। আর অঙ্ক যদি না করেন তাহলে সমস্যা কিন্তু বের হবে না। এর জন্য সবাইকে বলতেছি অঙ্ক করেন। ঠিক আছে? আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন।